বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদের যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যা, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আজকের আলোচ্য বিষয় থাকবে কার্নোট সাইকেল অর্থাৎ কার্নোট চক্র। একটা কার্নোট চক্র যে প্রত্যাবর্তী চক্র এবং এই চক্রে কিভাবে কাজ সম্পাদিত হয় সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তুলে ধরা হবে। তো দ্বিতীয় সূত্র থেকে যেটা আমরা দেখেছি থার্মোডাইনামিক্স সেকেন্ড ল, যে তাপগতিবিদ্যার মূল বিষয় সেটা হচ্ছে যে তাপমাত্রা কখনোই নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় স্থানান্তরিত হয় না। যেটা আমরা প্রথম সূত্রে দেখেছি যে তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রে ডিরেকশন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারিনি, কিন্তু দ্বিতীয় সূত্র থেকে আমরা সঠিক সুস্পষ্ট ধারণা পাই যে তাপের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে। সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে 1832 সালে নিকোলাস লিওনার্দো দা কার্নো তার বিখ্যাত একটা গ্রন্থ রিফ্লেকশন অন দি মুভি পাওয়ার অফ ফায়ার অর্থাৎ উত্তপ্ত বস্তু সম্পর্কে তার যে গবেষণা, সেই গবেষণার ফলশ্রুতিতে তিনি একটা পারফেক্ট অর্থাৎ আইডিয়াল ইঞ্জিন সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। সেই সময়গুলোতে আসলে তাপীয় ইঞ্জিনের ব্যাপক প্রচলন ছিল, কিন্তু গবেষণা ছিল না। প্রচলন ছিল অনেক, কিন্তু তার কোনো গবেষণা ছিল না। সেই গবেষণার হাতেখড়ি শুরু হয় এই দা কার্নোর হাত ধরেই, এবং দা কার্নো ওই সময়ে তাপগতিবিদ্যা বা তাপ ইঞ্জিন সম্পর্কে বিস্তর গবেষণা করেন এবং তার ফলশ্রুতিতে কিছুটা উন্নতি সাধিত হয়েছিল। পরবর্তীতে তিনি একটা প্রত্যাগামী ইঞ্জিন সম্পর্কে মতবাদ দেন, যে মতবাদটা বা যে ইঞ্জিনের লেআউটটা ছিল একটা পারফেক্ট ইঞ্জিন, যেটাকে বা আইডিয়াল ইঞ্জিন, যে ইঞ্জিনের দক্ষতা ছিল 100% বা তার কাছাকাছি 100%। তাহলে সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনটা বাস্তবে রূপায়ণ করা বা বাস্তবে রূপ দেওয়া সম্ভব ছিল না, কিন্তু তার সেই কৌশলটাকে কাজে লাগিয়ে দেখা গেল যে বাস্তব ক্ষেত্রে কম দক্ষতা সম্পন্ন ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়েছিল। এখানে কার্নোর ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে তার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা নিয়েই আলোচনা করতে হয়। তাই কার্নোর ইঞ্জিন সম্পর্কে আজকে আমাদের এই লেকচারে থাকবে, আর আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিউদ্দিন, লেকচারার ফিজিক্স, সৈয়দউদ্দিন ডিগ্রি কলেজ। তো কার্নোর চক্র বর্ণনা করতে গেলে বলতে হয় আসলে কার্নোর চক্রটা কী। কার্নোর চক্র কাজ সম্পাদনের জন্য একটা ফুল সাইকেল। এই সাইকেলে কি ছিল বলছে যে এখানে দুইটা প্রসারণ এবং দুইটা সংকোচনের মাধ্যমে একটা প্রত্যাবর্তী চক্র আবর্তিত হয়। একটা সমুষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, সমুষ্ণ সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন, এই চারটা চক্রের মধ্যে একটা প্রত্যাবর্তী চক্র আবর্তিত হয়। সেই আবর্তিত কাজের ফলে তাদের নিট কাজের পরিমাণ থাকে কত? 0, অর্থাৎ প্রত্যাবর্তী চক্র। এইটা একটা পারফেক্ট ইঞ্জিনের ডিজাইন। সেই ডিজাইন করতে যেয়ে তিনি 4টা স্টেপ ধারণ করেছিলেন। তার প্রথমটা হচ্ছে যে একটা সিলিন্ডার নিয়েছিলেন, সেই সিলিন্ডারটার এখানে একটা ঘর্ষণহীন পিস্টন লাগানো ছিল, চিত্রে দেখানো আছে। এই সিলিন্ডারটার এই দুই ধার বা দুই ওয়াল ছিল হচ্ছে পূর্ণ অন্তরক পদার্থের অর্থাৎ ইনসুলেটর, কিন্তু এর নিচের দিকটা অর্থাৎ এর তলদেশ ছিল হচ্ছে কি পারফেক্ট কন্ডাক্টরের তৈরি। আর এর উপরে এই লাল চিহ্নিত দেখা যাচ্ছে যেগুলো, এইগুলো হচ্ছে ছোট 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 ভর দানা। এই ভরগুলোকে যদি আমরা এখান থেকে উঠাই তাহলে দেখা গেল যে এই গ্যাসটার আয়তন বৃদ্ধি পাবে, এই ভরের পরিমাণ যদি বাড়াই তাহলে আমরা গ্যাসটার আয়তন কমে যাবে। তো এটা একটা। এরপরে ছিল আমাদের একটা তাপ উৎস, তাপাধার যেটাকে বলা হয় তাপ উৎস। এই তাপ উৎসটা ছিল হচ্ছে পূর্ণ পরিবাহী পদার্থের তৈরি, বা এর ওয়ালটা ছিল হচ্ছে পূর্ণ পরিবাহী এবং এর তাপমাত্রা ছিল T1। এবং এইটা এমন একটা পদার্থের তৈরি, এই তাপ উৎসটা এমন একটি পদার্থের তৈরি যার হিট ক্যাপাসিটি, এই হিট ক্যাপাসিটি হচ্ছে ইনফিনিটি। এর হিট ক্যাপাসিটি ইনফিনিটি হিট ক্যাপাসিটির একটা পরিবাহী।
এরপরে একটা আসন ছিল, এই আসনটা হচ্ছে কি, এই আসনের উপর যখন বসানো হয় সেটা হচ্ছে তাপ অন্তরক পদার্থে পারফেক্ট একটা ইনসুলেটর। এর উপরে যদি কোনো বস্তুকে স্থাপন করা যায় তাহলে সে কোনো তাপ শোষণও করবে না, সে কোনো তাপ বর্জনও করবে না, এরকম একটা আসন এখানে নেওয়া হলো। এরপরে ছিল আমাদের কি সিঙ্কস। সিঙ্ক যেটা সিঙ্ক হচ্ছে পারফেক্ট কন্ডাক্টর এবং এরও হিট ক্যাপাসিটি ইনফিনিটি, অর্থাৎ এর যে কোনো সময় যে কোনো পরিমাণ তাপ সে শোষণ করতে পারে। এটার তাপমাত্রা ছিল T2, তাহলে এটা T1, এটা T2, এটা T1 অলওয়েজ ইজ গ্রেটার দেন T2। এটা ছিল আমাদের এই ইঞ্জিন সম্পর্কে মোটামুটি একটা গঠন সম্পর্কে মোটামুটি একটা ধারণা, খুব সংক্ষিপ্ত আকারে। তাহলে এখন এই গঠনের উপর ভিত্তি করেই বিজ্ঞানী সাদি কার্নো তার ইঞ্জিন সম্পর্কে বা গঠন সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন, সেইটা আমরা এখন একটা একটা করে 4টা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো যে 4টা স্টেপ আলোচনা করতে যাচ্ছি আমরা, তার জন্য যে লেখচিত্রটা তৈরি হবে সেটা হচ্ছে, এদিকে যদি আমরা ভি, এদিকে যদি আমরা পি নিই, তাহলে এরকম একটা লেখচিত্র পাবো আমরা। এটা হচ্ছে P1 V1, এটা P2 V2 আগে থেকে আমরা দিয়ে রাখি, এটা P3 V3, এটা P4 V4। তো এটা হলো একটা সমুষ্ণ অংশ। সমুষ্ণ প্রসারণ T1 তাপমাত্রায়, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে স্টেপ 1 যদি আমরা দেখি, স্টেপ 1-এ কী করা হয়, যে এই সিলিন্ডারটাকে নিয়ে এসে, এই যে পিস্টনযুক্ত সিলিন্ডারটাকে নিয়ে এসে তাপ উৎসের উপরে বসানো হয়। T1 তাপমাত্রার উৎসের উপরে বসানো হয়। এখন এই উৎসের উপরে যদি বসানো হয় তাহলে কি হয়, আমরা এর উপরে যে ভরগুলো ছিল এই ভরগুলো যদি আস্তে আস্তে কমাই বা আস্তে আস্তে এগুলোকে কমিয়ে দিই, তাহলে দেখা যাবে এর ভিতরের তাপমাত্রা ফল করছে। তাহলে এই তাপমাত্রা যদি ফল করে তাহলে কি হবে, আমরা এটাকে সমুষ্ণ প্রসারণ করতে চাই। তাহলে সমুষ্ণ প্রসারণ যদি করতে চাই, যখন এর আয়তন বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধিপ্রাপ্ত আয়তনের তাপমাত্রা কমে যায়। তাহলে যখন এই অংশের বা এই আইডিয়াল গ্যাসের তাপমাত্রা কমে যায়, তখন সে কী করে, উৎস থেকে তাপমাত্রা শোষণ করে এই সিস্টেমটা পুরোটা সে সব সময় T1 তাপমাত্রায় রাখতে চায়। এই T1 তাপমাত্রায় এ থেকে প্রসারিত হয়ে বিতে আসলো। যখন এতে আমাদের প্রাথমিক অবস্থায় এই আইডিয়াল গ্যাসটার বা এই সিলিন্ডারটার আয়তন ছিল V1, চাপ ছিল P1, কিন্তু সমুষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হয়ে সে তাপমাত্রা ফল করলো, কিন্তু উৎস থেকে তাপ শোষণ করে সে সিস্টেমটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে দিল। সেই তাপমাত্রা হচ্ছে কত, T1। এই T1 তাপমাত্রায় এই গ্যাসটা প্রসারিত হয়ে V2 আয়তন প্রাপ্ত হলো এবং এর কিছুটা চাপ কমে যেয়ে P2 চাপ তৈরি হলো। তাহলে AB এই অংশটার সৃষ্টি হলো। এই AB অংশটা হচ্ছে সমুষ্ণ প্রসারণ। তো আমরা জানি সমুষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় কোনো বস্তু বা সিস্টেম কর্তৃক কৃত কাজ সেটা হচ্ছে, তাহলে এখানে কত তাপ শোষণ করছে, Q1, কাজ কত সম্পাদিত হলো, W1। এই কৃত কাজ কোথায় থেকে কোথায় যাচ্ছে, V1 থেকে V2-তে যাচ্ছে, তাহলে PdV পরিমাণ কাজ সম্পাদিত হবে। এখন এই PdVর মান আমরা কিভাবে পাবো, আমরা জানি PV = RT, তাহলে P = RT/V, তাহলে এখানে কত হবে, RT1। অতএব Q1 = W1 ইন্টিগ্রেশন V1 V2 RT1/V dV। তাহলে RT চলে আসলো, তাহলে Q1 = RT
T1 ln V2 by V1, V2 by V1 আর T1 ln V2 by V1। তাহলে এই কাজটা আমাদের সম্পাদিত হলো। এখন চিহ্নের ব্যাপারে বলা যায় যে এইটা যেহেতু প্রসারিত হলো, আমরা জানি কৃত কাজ W ইজ ইকুয়াল টু P ডিভি, P ডিভি। তাহলে যেহেতু এর প্রসারণ ঘটছে, তাহলে প্রসারণ যদি ঘটে তাহলে ডিভি ইজ ইকুয়াল টু পজিটিভ, অতএব ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু নেগেটিভ। তাহলে আমরা এখানে নেগেটিভ চিহ্ন বলতে পারি। এইটা আমরা চিহ্নটা আসলে আপেক্ষিক বিষয়, এবং এখানে প্রসারণের যে প্রসারিত হয় যখন, সেই প্রসারণটা হলে গ্যাসের অভ্যন্তরীণ ক্রিয়ার ফলে, অর্থাৎ ডান অন গ্যাস ওয়ার্ক ডান বাই গ্যাস, ওয়ার্ক ডান বাই গ্যাস, তাহলে সেই ক্ষেত্রে প্রসারণ ঘটছে এবং কাজটা হবে তাহলে কি নেগেটিভ কাজ। নেগেটিভ কাজ আমাদের বইতে এই কাজটাকে পজিটিভ কাজ হিসাবে চিহ্নিত করা আছে, তার ব্যাখ্যা সেই রকম। তো এটা এখন এই অবস্থায় কি হলো, P2 V2-তে পৌঁছে গেল। এখন এই সিস্টেমটাকে বা এই সিলিন্ডারটাকে স্টেপ 2-তে নিয়ে যাচ্ছি আমরা, স্টেপ 2। তাহলে স্টেপ 2-তে যে কি করা হচ্ছে, যে এইটা সেই তাপ অপরিবাহী আসনের উপর বসানো হলো। আসন, এইটা হচ্ছে আমাদের সিলিন্ডারটা। গ্যাস, তাহলে সিলিন্ডারটাকে যদি আমরা এই আসনের উপর বসাই, বসিয়ে দেখা গেল যে আয়তন যদি আমরা এটাকে একটু একটু করে তুলে দিই, তাহলে এর আয়তন কিছুটা বৃদ্ধি পাবে। এখন আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে এর তাপমাত্রা কমে যাবে। তাহলে এখানে যে তাপমাত্রা ছিল T1, সেই তাপমাত্রাটা কমে T2 তাপমাত্রাতে আসছে, T2 তাপমাত্রায়। এখানে সিস্টেমটা আমাদের T2 তাপমাত্রায় পৌঁছালো, এবং এর ক্ষেত্রে কি হলো, আয়তন কিছুটা বৃদ্ধি পেল। তাহলে আয়তন বৃদ্ধি পেল যেহেতু এর বাইরে থেকে তাপশক্তি প্রয়োগ করা হচ্ছে না, তাহলে যেহেতু এটা বসানো হয়েছে একটা অপরিবাহী আসনের উপর, তাহলে সে তাপ শোষণও করতে পারবে না, তাপ বর্জনও করতে পারছে না। তার মানে রুদ্ধতাপীয় ঘটনা এটা। তাহলে রুদ্ধতাপীয় ঘটনার ক্ষেত্রে এর আয়তন যদি কিছুটা বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রা কমে যাচ্ছে, সাথে সাথে চাপও কমে যাচ্ছে। তাহলে আমাদের এর দ্বারাই কৃত কাজ কি হবে, এর দ্বারাই কৃত কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় কৃত কাজ। তাহলে রুদ্ধতাপীয় কৃত কাজের পরিমাণ আমরা কত পাবো, W2। তাহলে এখানে কৃত কাজ W2 BC অংশের জন্য, BC অংশের জন্য W2 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে কত হচ্ছে V3 থেকে V2 P ডিভি, এটা। কিন্তু এখানে এর পরিবর্তনটা কত, এখানে এর পরিবর্তনটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন। তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি, PV টু দি পাওয়ার গামা সমান K, ধ্রুবক। PV টু দি পাওয়ার গামা সমান K বা ধ্রুবক। তাহলে P ইজ ইকুয়াল টু কত, P ইজ ইকুয়াল টু K V টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে কত পাবো আমরা, ইন্টিগ্রেশন V3 টু V2 K V টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, কখন থেকে কখন পর্যন্ত, P2 V2 থেকে P3 V3 পর্যন্ত, P3 V3 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেটিং মান বা কৃত কাজ W2 ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T2 মাইনাস T1। এটাও কিন্তু নেগেটিভ রাশি, এটাও কিন্তু নেগেটিভ রাশি, যেহেতু T1 ইজ গ্রেটার দ্যান T2। এটা এই অনুযায়ী এই কাজটাও নেগেটিভ যদি হয়, তাহলে W2 ইজ ইকুয়াল টু মাইনাস R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। তাহলে এটা আমাদের সমুষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। নেগেটিভ কেন বলছি, যেহেতু প্রসারণ ঘটছে, যেহেতু এখানে কৃত কাজ প্রসারণ ঘটছে, গ্যাসের প্রসারণ ঘটছে, তাহলে আমরা জানি W ইজ ইকুয়াল টু মাইনাস PdV। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কাজের সমীকরণ আমাদের। তাহলে এই সমীকরণে যেহেতু DV সমান কি পজিটিভ, DV যদি পজিটিভ হয় তাহলে W ইজ ইকুয়াল টু অবশ্যই নেগেটিভ হবে।
তাহলে গ্যাসের যখন প্রসারণ ঘটে, গ্যাসের প্রসারণ যখন ঘটে তখন সেই গ্যাস যে কাজ সম্পাদিত হয় গ্যাসের দ্বারা সেটাকে বলা হয় যে ডান বাই গ্যাস, ওয়ার্ক ডান বাই গ্যাস। তো ওয়ার্ক ডান বাই গ্যাস সবসময় কী হবে? নেগেটিভ কাজ হবে। ওয়ার্ক ডান বাই গ্যাস সবসময় হবে আমাদের নেগেটিভ কাজ। তাহলে এখানে যেটা পেলাম আমরা যে W2 = -R/γ-1 T1 - T2। তাহলে এই কৃত কাজটা পেলাম আমরা। এখন হচ্ছে আমাদের কি স্টেপ 3। স্টেপ 3তে কী করা হয়? স্টেপ 3তে তাহলে এখন যে অবস্থায় আছে P2 P3 এই P3 V3 এই অবস্থায় আছে এবং এর তাপমাত্রা এই জায়গা থেকে তাপমাত্রা কমে এই তাপমাত্রাটা কত হয়েছে? T2 তাপমাত্রায় পৌঁছে আছে সিস্টেমটা। তাহলে এই সিস্টেমটাকে এখন আবার যদি আমরা হিটসিংয়ের উপরে বসাই, হিটসিংয়ের উপরে যদি বসাই তাহলে সে কী হবে? যেহেতু এর তাপমাত্রা কমে গেছে এখন আমরা এইটাতে কি করব? যে তাপমাত্রা বেশি আছে সেটাকে আমরা বর্জন করে দিই, সে তাপমাত্রা কমে আয়তন কমে V3 আয়তন থেকে আমাদের সংকুচিত হয়ে V4-এ পৌঁছালো। যখন এই সিস্টেমটা সংকুচিত হচ্ছে, সংকুচিত হওয়ার সময় সে কিছু পরিমাণ তাপ বর্জন করে, সেই বর্জিত তাপের পরিমাণ হলো T2 এবং তাপ শক্তির পরিমাণ হলো Q2। তাহলে এখানে কৃত কাজ কত? W1। এটা কাজ কত? W2। তাহলে এখানে কৃত কাজ হচ্ছে W3। তাহলে এই যে তাপটা বর্জন করছে অর্থাৎ Q2 পরিমাণ তাপ, এই Q2 তাপ বর্জনের ফলে কৃত কাজের পরিমাণ হচ্ছে W3। তাহলে এই W3 যে কাজটা সম্পাদিত হচ্ছে সেই সম্পাদিত কাজের পরিমাণটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় সংকোচনের ফলে কাজ সম্পাদিত হচ্ছে। তাহলে কোনো সিস্টেমে যদি গ্যাস সংকুচিত হয়, সংকুচিত হলে আয়তন কমে যায়, আয়তন যদি কমে যায় তাহলে সেখানে আমরা ওই কমে যাওয়া আয়তনকে কি বলবো? নেগেটিভ। তাহলে আয়তন কমে যাওয়াটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে এই কৃত কাজ যেটা, সেই কৃত কাজের পরিমাণ কত হবে? পজিটিভ হবে। আমাদের কাজের সমীকরণ হচ্ছে W - PdV। তাহলে ডিভি যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, কৃত কাজ W পজিটিভ। অর্থাৎ যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যদি সংকোচন ঘটে, সেটা সমুষ্ণ হোক অথবা রুদ্ধতাপীয় হোক, যদি সংকোচন ঘটে তাহলে সেখানে হচ্ছে কী হবে? পজিটিভ কাজ সম্পাদিত হবে। তাহলে এখানে আমাদের কৃত কাজের পরিমাণ যেটা সেটা হবে কত? এটা Q2 = W3 = V3 to V4 PdV। এটা হলো আমাদের কৃত কাজ। এটা স্টেপ 1, এটা স্টেপ 2। তাহলে স্টেপ 3তে আমাদের কৃত কাজ কী হবে? সমুষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ এটাকে আমরা ঠিক সেম ওয়ে যেটা দেখলাম আমরা PV = RT। তাহলে P = RT/V। তাহলে এখানে এই তাপমাত্রা হলো T2, অতএব আমাদের কৃত কাজ Q2 = W3 = RT2 ln V4/V3। এটা এই কাজটা পেলাম আমরা। তাহলে এই কৃত কাজ এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে এই কাজটাকে আমরা কি কাজ বলছি? এটা পজিটিভ কাজ। এই কাজটা হলো পজিটিভ কাজ। V3 অ্যাকচুয়ালি এটা মান আসে নেগেটিভ V3/V4। নেগেটিভকে যদি আমরা চিহ্ন চেঞ্জ করে দিই তাহলে V3/V4। তাহলে এই কাজটা এই মুহূর্তে কি কাজ? এই মুহূর্তে আমাদের এটা হচ্ছে পজিটিভ কাজ। কেন পজিটিভ কাজ? যেহেতু এটা সংকুচিত হলো, সংকুচিত হলে ডিভি সমান কি? নেগেটিভ হয়। তাহলে ডিভি যদি নেগেটিভ হয় তাহলে W সমান হচ্ছে -PdV। তাহলে সেই অনুযায়ী এটা হচ্ছে পজিটিভ কাজ। ঠিক আছে? তাহলে এটা পজিটিভ কাজ পেলাম আমরা। এখন আমাদের কাছে থাকলো হচ্ছে T2 তাপমাত্রায় V4 অবস্থান।
তাহলে এই অবস্থান থেকে এখন আমাদের যাব কি স্টেপ 4। স্টেপ 4, তাহলে স্টেপ 4 কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন হবে, ডি থেকে এতে যাবে। তাহলে ডি থেকে এতে যেতে গেলে কি হবে? ডি থেকে এতে গেলে রুদ্ধতাপীয় সংকোচন হবে। তাহলে এটাকে আমরা কি করব? আবার তাপ উৎস এই অন্তরক আসনের উপরে যদি বসিয়ে এটাকে আমরা সংকুচিত করি। সংকুচিত করি মানে কি? ওই আইডিয়াল গ্যাসের উপরে যদি আস্তে আস্তে আমরা ভর সংযুক্ত করি, তাহলে ওই ভর সংযুক্ত করলে এটা সংকুচিত হবে। তাহলে সংকুচিত হলে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটা সেই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা এখানে আর কেউ শোষণ করবে না, কারণ হচ্ছে সেটা অন্তরক আসনের উপর বসানো থাকে। সেই অন্তরক আসন তাপ শোষণ করছে না, তাহলে কি হবে? ওই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা দ্বারা এর আয়তন বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পেয়ে সে V4 থেকে আবার V1 আয়তনে যে পৌঁছে গেল, চাপ P4 থেকে আবার P1 চাপে পৌঁছে গেল, অর্থাৎ ডি স্টেট থেকে আবার এ স্টেটের মধ্যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা হলো রুদ্ধতাপীয় প্রসারণ। এটা সমষ্ণ সংকোচন, এটা রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এই রুদ্ধতাপীয় সংকোচনের দ্বারাই আবার কৃত কাজ কত হবে? তাহলে এটা তাহলে W4, তাহলে W4 ইজ ইকুয়াল টু কৃত কাজ কত হবে? ইন্টিগ্রেশন এটা তাহলে V4 থেকে V1 এ যাচ্ছে PdV। তাহলে এই ক্ষেত্রে সেই PV টু দি পাওয়ার গামা সমান ধ্রুবককে, তাহলে এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, তাহলে কৃত কাজ W4 ইজ ইকুয়াল টু যেটা পাবো আমরা, সেটা হচ্ছে R বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। তাহলে এটা কৃত কাজ 4 নম্বর সমীকরণ। তাহলে এই কৃত কাজ, তাহলে মোট কৃত কাজ হচ্ছে আমাদের W1, W2, W3, W4। এর মধ্যে W1 আর W2 নেগেটিভ, W3 আর W4 পজিটিভ। তাহলে এইগুলোকে যদি আমরা যোগ করি এবং এটা যদি প্রত্যাগামী প্রক্রিয়া হয়, তাহলে এই W ইজ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্নোর ইঞ্জিনের গঠন প্রক্রিয়া এবং কার্যপরিধির 4টা স্টেপের মধ্যে কাজ সম্পাদিত হয়। এই 4টা স্টেপকে যদি আমরা একে একে দেখি, A, B, C, D, তাহলে A, B, C, D এই 4টা স্টেপের মধ্যে যে প্রথমে A থেকে Bতে আসছে সমষ্ণ প্রসারণ, এখানে কাজ সম্পাদিত হচ্ছে -W1 নেগেটিভ কাজ। যে কোনো প্রসারণের ফলে কৃত কাজ নেগেটিভ। রুদ্ধতাপীয় প্রসারণের ফলে কৃত কাজ W2, এই W2ও নেগেটিভ কাজ। এখানে যেটা আসছে W3, এটা হলো পজিটিভ কাজ, কারণ প্রসারণ সংকোচন ঘটছে। যদি সংকোচন ঘটাতে হয়, তাহলে সংকোচনের সময় অবশ্যই বাইরে থেকে শক্তি প্রয়োগ করে তার হচ্ছে সংকোচন করতে হয়, তখন বলা হয় যে ওয়ার্ক ডান বাই গ্যাস। তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস, এই ওয়ার্ক ডান অন গ্যাস সবসময় পজিটিভ কাজ প্রদান করে। এটাও হচ্ছে আমাদের তাহলে কি W4 যেটা, এটাও হচ্ছে পজিটিভ কাজ। তাহলে এই পজিটিভ, দুইটা পজিটিভ আর দুইটা নেগেটিভ, এদের যোগফল হচ্ছে কি সবসময় 0। যদি 0 হয়, মোট কৃত কাজ যদি 0 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তী চক্র। এই হিসাবে বলতে পারি আমরা কার্নোর চক্র হলো একটা কি প্রত্যাবর্তী চক্র। তাহলে এই প্রত্যাবর্তী চক্রে যে কাজ সম্পাদিত হলো, সেই সম্পাদিত কাজের পরিমাণ থেকে যদি আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা হিসাব করতে চাই, তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা যদি দেখতে চাই আমরা, দক্ষতা
তো কার্নো ইঞ্জিনের দক্ষতা যেটা, সেটা হচ্ছে যে কার্নো ইঞ্জিনের কী পরিমাণ কাজ পাচ্ছি আমরা এবং সেখান থেকে কি পরিমাণ শক্তি সরবরাহ করেছিল, এই দুটার অনুপাতকেই আসলে আমাদের কার্নো ইঞ্জিনের দক্ষতা হিসাবে চিহ্নিত করি আমরা। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা ইটা ইজ ইকুয়াল টু কাজে পরিণত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি, তাহলে কাজে পরিণত শক্তি কত আমাদের? কাজে পরিণত শক্তি, প্রদত্ত শক্তি হলো আমাদের Q1, আর কাজে পরিণত তাহলে কত? Q1 মাইনাস Q2, অর্থাৎ সিঙ্কে যে তাপমাত্রাটা বর্জন করছে, এই যে সিঙ্কে যে তাপমাত্রাটা বর্জন করছে, যে তাপশক্তিটা বর্জন করছে সেইটা উৎস থেকে, অর্থাৎ এই Q1 যেটা শোষণ করলো, এই শোষিত তাপ থেকে যদি আমরা বর্জিত তাপটা বাদ দিই তাহলে আমাদের কাজে পরিণত শক্তি পাওয়া যাবে। অর্থাৎ ইটা ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে তাহলে কি হবে আমাদের? Q1 মাইনাস Q2 সমান কত? W2, তাহলে 1 মাইনাস Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস, তাহলে এখন এই ক্ষেত্রে Q2 বাই Q1 এইটা সমান আমরা কি বলতে পারি? Q2 সমান হচ্ছে W3 ডিভাইডেড বাই Q1 সমান হচ্ছে W1, তাহলে W3 সমান কত পেয়েছি আমরা? W3 সমান RT2 ln V3 বাই V4, V3 বাই V4, আর এটা হচ্ছে RT1 ln V2 বাই V1, বা Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু আর কেটে গেল, তাহলে T2 বাই T1 ইন্টু ln V3 বাই V4 ডিভাইডেড বাই ln V2 বাই V1। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা আমরা জানি যে PV টু দি পাওয়ার গামা P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V টু দি পাওয়ার গামা, এইভাবে। তাহলে এই প্রক্রিয়াটা থেকে, এইখান থেকে আমরা প্রমাণ করতে সক্ষম হই যে ln V3 বাই V4 ইজ ইকুয়াল টু ln V2 বাই V1, এটা। তাহলে এইটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে যে Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1, তাহলে তখন আমাদের দক্ষতার রাশিমালাটা কেমন হবে? অতএব ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, এটা একটা দক্ষতা। আবার ইন টার্মস অফ টেম্পারেচার 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে এখন আমরা কি বলতে পারি? অতএব Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T2 বাই T1, বা Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, এই সমীকরণগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে যে এই ইঞ্জিনটার দক্ষতা বৃদ্ধি পাবে, এটার মান বৃদ্ধি পাবে যখন T1 ইজ ভেরি গ্রেটার দেন T2 হবে। অর্থাৎ সিঙ্কে বর্জিত তাপের পরিমাণ যদি কম হয় এবং উৎস থেকে গৃহীত তাপের পরিমাণ যদি বেশি হয় তাহলে ইঞ্জিনের দক্ষতা বেশি হবে। কিন্তু এখান থেকে এটা স্পষ্ট যে এটা কখনোই 100% হতে পারে না, এটা কখনোই 100% হতে পারে না, এটা সম্ভব না। কারণ 1 মাইনাস T2 বাই T1 এই রাশিমালা থেকে, দক্ষতার সমীকরণ থেকে এটা দেখা যাচ্ছে। তাহলে এখানে এটা আদর্শের কথা কেন বলা হচ্ছে? কারণ আদর্শ এই অর্থে বলা হলো যে যে সমস্ত বস্তুগুলো বা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আমরা এখানে ব্যবহার করেছি সেইগুলোর ক্ষেত্রে আমরা যে বস্তুগুলো নিয়েছি সেই বস্তুগুলো এই আকৃতিতে পাওয়া সম্ভব না। যেমন একটা
পারফেক্ট ইনসুলেটর নেওয়া হয়েছে। আসলে পারফেক্ট ইনসুলেটর পাওয়া সম্ভব না, তাই না? পারফেক্ট ইনসুলেটর, আইডিয়াল গ্যাস তো পাওয়া সম্ভব না। তাহলে এই সমস্ত বিষয়গুলো বা পারফেক্ট যে সমস্ত পদার্থগুলো ব্যবহার করে কার্নো তার চক্রে ইঞ্জিনের ডিজাইন করেছিলেন, সেই পারফেক্ট বস্তুগুলো পাওয়া আসলে সম্ভব না, আইডিয়াল বস্তুগুলো পাওয়া সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে এর দক্ষতা 100% হতো। তাই বলা হয় এটা একটা কল্পিত ইঞ্জিনের ধারণা। কার্নো ইঞ্জিন হচ্ছে একটা কল্পিত ইঞ্জিনের ধারণা। না জানি হয়তো একদিন এই ধারণাই কাজে পরিণত করা সম্ভব হবে। পৃথিবীর এই পরিবর্তনশীল বা গবেষণামূলক যে অবস্থায় আছে তা দেখা যাচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরিত হতে সময় লাগে না, তাই না? তো আর অনেক জিনিস আছে সৃষ্টির রহস্য, যেগুলো আমরা মানুষ এখনও পর্যন্ত উদ্ধার করতে বা আবিষ্কার করতে সক্ষম হয়নি, আল্লাহ জানেন। সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আশাবাদী হব যে এই ইঞ্জিনটা একদিন আমাদের কাজে পরিণত হোক, আইডিয়াল ইঞ্জিন পৃথিবীতে সৃষ্টি হোক, এই কামনায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।